হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে আরেকটা নতুন বিজিএস ক্লাস এবং ক্লাস 8 এর স্টুডেন্টস যারা যারা আছো তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার আজকের ক্লাসে। এবার আজকে আমরা পড়বো বিজিএস এর একটা নতুন চ্যাপ্টারটার নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধের প্রথম ক্লাস আজকে আমরা পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত পড়বো। তোমরা যারা বিজিএস বইটা তোমাদের কাছে আছে তারা বিজিএস বইটা বের করে ফেলতে পারো। আমরা মূলত বইয়ের সারসংক্ষেপগুলো পড়ার চেষ্টা করব এবং তোমাদের যেটা করতে হবে, আমার এই ক্লাসটা করার পরে আবার পুনরায় বিজিএস বইটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? সো এই জন্য তোমাদেরকে আমি বলছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়টা একটু সুন্দর করে পড়বা। এই অধ্যায় থেকে আমাদের গত বছরের থেকে কিন্তু প্রশ্নের ধরনটা একটু ভিন্ন হবে, কারণ আমাদের বইয়ে কিন্তু অনেক পরিবর্তন আসছে, তাই না? সো যারা যারা জয়েন করেছো তারা শুরুতে আমাকে একটু জানাবা। আমি একটা পোল দিব, হ্যাঁ? পোল দিলে আমাকে জানাবা আমাকে পরিষ্কার দেখা এবং শোনা যাচ্ছে কিনা। তোমরা অনেকেই আমাকে প্রায় সময় বলো, লিমন ভাই বাংলা ক্লাস দিবেন না, লিমন ভাই বাংলা ক্লাস দিবেন না। নিব, তোমাদের বাংলা ক্লাসও আমি নিব, বিজিএস ক্লাসও আমি নিব। শুধু আমি একা নিব না, আমার সাথে তোমাদের তাসকিয়া আপু নিবে। আমরা দুইজন মিলেমিশেই তোমাদের বাংলা এবং বিজিএস এর যতগুলো ক্লাস আছে ততগুলো আমি পড়ার চেষ্টা করব। তো আমি ফার্স্ট একটা পোল দেই, হ্যাঁ? পোলে একটু আমাকে বলো যে আমাকে পরিষ্কার দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমি এটা পোল দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি একটা পোল দেই। পোলটা তোমরা আমাকে জানাও যে আমাকে পরিষ্কার দেখা এবং শোনা যায় কিনা। ইয়েস নো একটা পোল দিয়ে দিচ্ছি। যারা পরিষ্কার দেখতে এবং শুনতে পাচ্ছ তারা ইয়েস ভোট দিবে, আর যারা দেখতে এবং শুনতে পাচ্ছ না তারা নো ভোট দিবে এবং নো ভোট দিয়ে রিকানেক্ট করবে, ঠিক আছে? আমাকে দেখা যাচ্ছে? দেখা যায় এবং শোনা যায় কিনা এটা আমাকে একটু বলো। ফার্স্টে আমাকে এটা জানাবা, জানানোর পরে আমি ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা নিয়ে আমরা 1 ঘন্টার ক্লাস। সো আমাদের ক্লাসটায় আমরা মোর অর লেস চেষ্টা করব বহু নির্বাচনীর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা চ্যাপ্টারের ডিটেইলসটা একটু ভালো করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, জানিয়েছো। আমি একটু সময় দিই, আমার স্টুডেন্টরা আসুক, ওরা অনেকে এখন আসতেছে, ওরা আসলে তারপর আমি শুরু করব। সো আমাদের স্টুডেন্ট এখন আসতেছে, আমি এখানে দেখতেছি যে কতজন স্টুডেন্ট আসলো। তোমাদের স্টুডেন্ট আসছো, আরো কিছু স্টুডেন্ট আসা বাকি আছে। তোমাদের বন্ধুরা কোথায়? তোমাদের কি স্কুল থাকে? যাদের স্কুল থাকে তাদের অনেক সময় একটু দেরি করলে তাদের জন্য ভালো। অনেকে আবার একটু নামাজ পড়তে যায়। সো তোমরা জোহরের নামাজটা তোমরা যারা পড়ো তারা চেষ্টা করবা, 1টা নাগাদ তো আজান দিয়ে দেয়, তুমি 1টার পরে যদি বাসায় পড়ো তাহলে তুমি এই ক্লাসের আগেই পড়ে ফেলবা। আর যদি জামাতে পড়ো, তুমি জামাতে পড়লে সেক্ষেত্রে তুমি জামাতে নামাজটা পড়ে তারপর তুমি এসে ক্লাসটা করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমাদের তো রেকর্ডেড ক্লাসটা থাকেই, তুমি রেকর্ডেড ক্লাসটা দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো চলো আমরা একটু আগাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এটা টপিকটা নিয়ে আমরা একটু আগানো শুরু করি। আমাদের এখনো 2 মিনিট সময় আছে, আর 2 মিনিট পরে আমরা এটা শুরু করব। যেমন ধরেন আমাদের আম, আমাদের হচ্ছে স্টুডেন্ট যারা আসবে ওরা অনেকে জানে যে 1:30টার সময় ক্লাস শুরু হয়। সো আমাদের আর 2 মিনিট পর আমরা ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, সো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটার পটভূমি থেকে আমরা একটু পড়বো। তোমরা যারা যারা নতুন ভর্তি হচ্ছ তোমাদের জন্য আমার জাস্ট পরিচয়টা একটু দিয়ে নিই। আমাকে তোমরা অলরেডি অনেকে চিনো। আমার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত লিমন, তোমাদের লিমন ভাইয়া। আমি বেসিক্যালি তোমাদেরকে বাংলা পড়াই এবং বিজিএস পড়াই। আমি 6 বছর ধরে তোমাদের মতো স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং আমি বর্তমানে বিইউপি তে পড়াশোনা করি। বিইউপি হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আর আমি সিটি কলেজ থেকে, খুলনা থেকে, খুলনা জিলা স্কুল থেকে আমি এসএসসি এবং সিটি কলেজ থেকে আমি এইচএসসি পাস করছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করে দিই নাকি? আমাদের এখনো দেখতে পাচ্ছি 30 বাজে নাই, 30 বাজলে আমরা শুরু করবো। তো স্টুডেন্ট একটু আসুক। তোমরা যারা যারা বাংলা ক্লাসে আমাকে মিস করতেছো তারা আপাতত বিজিএস ক্লাসটা করো, পরে আমরা বাংলা ক্লাস আবার দেখবো। আমি একটু এসিটা, আমার রুমটা ঠান্ডা হয়ে আছে, স্টুডিওটা আমি একটু এসিটা একটু বাড়িয়ে দিই যাতে করে আমার একটু কম ঠান্ডা লাগে। আমি যেহেতু
মানে এখনো পুরোপুরি ওইরকম গরমটা আসে নাই। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, তো আমরা আজকে পড়বো হলো মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, এই মুক্তিযুদ্ধ শুরুটা কিভাবে ছিল। আমি এটা তোমাদের 9-এ পড়িয়েছি, তোমাদের ভাই বড় ভাইদের 10-এও পড়িয়েছি। সো ওদের পড়ানোটা একরকম ছিল, কারণ ওদের বইতে বিস্তারিত, তোমাদের বইতে একটু কম বিস্তারিত আছে, কারণ আমরা এখনো ছোট মানুষ, আমরা ক্লাস 8-এ পড়ি মাত্র। এই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই পুরো বিষয়টার যে নোটগুলো আমি দিব ওই নোটগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করতে হবে। মাস্টার বুকে তোমরা পাবা, যারা মাস্টার বুক পাও নাই তারা আপাতত সাইট থেকে পড়াশোনার চেষ্টা করো। চলো আমরা একটু আগানোর চেষ্টা করি। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন ও রাজনৈতিক ষড়যন্ত্র। তো আমাদের প্রথম যে মুক্তিযুদ্ধটা শুরু হয়, তোমাদের কাজ হচ্ছে বইটা পাশে রেখে আমার কথা শোনা এবং এটা দেখা, এবং মাস্টার বুক যদি থাকে মাস্টার বুকটা হাতে রাখা। আমি কিন্তু তোমাদেরকে আমি বারবার বলতেছি, এখন বইয়ের সাথে মিলায় মিলায় পড়া লাগবে না, আগে আমার ক্লাসটা করো, শেষ হলে পুরো চ্যাপ্টারটা একবার রিডিং করবা, দেখবা তখন লিমন ভাইয়ের কথাগুলো তোমাকে হেল্প করতেছে। ঠিক আছে, আচ্ছা চলো যাই। সো পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন এবং রাজনৈতিক ষড়যন্ত্র থেকে পাকিস্তান আমাদের এগেইনস্টে যখন ষড়যন্ত্র করা শুরু করে, ষড়যন্ত্র মানে হচ্ছে আমাদের পিছে আমাদের পিছনে আমাদের কে না জানিয়ে আমরা চক্রান্ত করা শুরু করে, তারপরেই আস্তে আস্তে আমাদের মুক্তিযুদ্ধটা আগানো শুরু হয়। সো প্রথম ঝামেলাটা শুরু হয় সেই ভাষা আন্দোলন থেকে, কিন্তু মুক্তিযুদ্ধ যেটা হয়েছে 1971 সালে, সেই মুক্তিযুদ্ধের সূচনাটা মূলত 1970 সালে আমাদের প্রতি যে একটা চূড়ান্ত রকমের অন্যায় তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, নির্বাচনে আমাদের জেতার পরে যখন ক্ষমতা দিচ্ছিল না, ওই সময়টার একটা ঘটনা আমাদের মুক্তিযুদ্ধকে প্রভাবিত করে। কিভাবে? 1970 সালে পাকিস্তানে প্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। সার্বজনীন মানে সকলে ভোট দেওয়ার সুযোগ পায়। তার আগ পর্যন্ত আমরা দেখেছি সামরিক শাসন ছিল, মানে সেনাবাহিনী আমাদেরকে শাসন করত। তার আগে আমাদেরকে কোনো অধিকার দেওয়া হতো না। তো আমাদেরকে যখন অধিকার দেওয়া হতো না, আমরা প্রতিবাদ করতাম যে না, আমাদেরকে অধিকারটা দিতে হবে, কেন আমাদেরকে আপনি অধিকার দিবেন না। রাস্তায় নেমেছি, অনশন করেছি, ধর্মঘট করেছি, ধর্মঘট মানে হচ্ছে হরতাল পালন করেছি। আমাদের এই প্রতিবাদের প্রেক্ষিতে তারা বাধ্য হলো যে ঠিক আছে, 1970 সালে তোমাদেরকে আমি একটা নির্বাচন দিব। ঠিক আছে, নির্বাচনের একটা ঘটনা দিল। তো এই নির্বাচনটাকে বলা হয় সার্বজনীন। সার্বজনীন মানে হচ্ছে সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষজন ভোট দিতে পারবে। এবং এটাতে আওয়ামী লীগ যে দলটা ছিল, এই দলটা তৎকালীন সময়ে তারা সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনে জিতে। কিন্তু জিতার পরেও তৎকালীন যে দায়িত্ব ছিল পাকিস্তানের, তার নাম হচ্ছে ইয়াহিয়া খান। নামটা মুখস্থ রাখতে হবে। 70-এর নির্বাচনে কে দায়িত্বে ছিলেন? ইয়াহিয়া খান। তিনি আওয়ামী লীগকে বলে না তোমাদেরকে আমি ক্ষমতা দিব না। এটা যখন বলা শুরু করে, তখন আস্তে আস্তে আমরা আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে একটা প্রতিবাদ গড়ে তুলতে দেখি। মানুষজন আমরা বলি কেন, আমরা জিতছি, আমাদেরকে ক্ষমতা দিবেন না কেন? ইয়াহিয়া বলতেছে না, তোমাদেরকে ক্ষমতা দেওয়া হবে না, নির্বাচন বানচাল। এরকম চলতেছিল। তো এটার পরে একটা নির্বাচনের পরে একটা গণপরিষদের অধিবেশন ডাকা হয়, যাচ্ছে ঠিক আছে কেন তোমাদেরকে আমরা দিব না। নির্বাচনের পরে ক্ষমতা দিব কি দিব না এটা নিয়ে ওরা আমাদের সাথে একটা বৈঠক আয়োজন করে, যা আমাদের সাথে বসে আলোচনা করো। ঠিক আছে, তো আমরা মনে করছি যাচ্ছে ঠিক আছে, আমরা তো শান্তিপ্রিয় মানুষ, বা আমরা তো ন্যায্য অধিকারটা চাচ্ছি, তো আমরা মনে করলাম যে ঠিক আছে, আমাদেরকে যেহেতু ডাকতেছে আমরা যাব, আমরা কথা বলবো, আমরা যে কোনো উপায়ে সমাধান করছিলাম। কিন্তু পরবর্তীতে এই হারামির দল, এই পশ্চিম পাকিস্তানের দল তৎকালীন, তারা আমাদেরকে তারপরেও ওই অধিবেশনের ডাক দিয়ে পরে আবার বলছে অধিবেশন ক্যান্সেল। আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা করতেছিল, দিব না, দিব না, আসো দিচ্ছি, দিল না। আমাদেরকে অনেকবার ঠকাইছে। ঠিক আছে, এই অমানুষের দল, তৎকালীন অমানুষের দল। তো আমরা তৎকালীন সময়ে এই যে আমাদেরকে ক্ষমতা দিবে না, অধিবেশন ডেকেও আমাদেরকে ক্ষমতা দিল না, ক্যান্সেল করে দিল, এটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম না। আমরা বলছি যে লাগবে না, এবং আমরা বললাম যে বারবার আমাদেরকে নাকে ধরিতে ঘুরাচ্ছ, আমরা প্রতিবাদ শুরু করলাম। এই ঘটনা থেকেই মুক্তিযুদ্ধের সূত্রপাত হলো। ক্লিয়ার?
তো আমরা একটু আস্তে আস্তে এখান থেকে ডিটেলসে, এই পার্টটায় বিস্তারিত লেখা ছিল, আমরা একটু ডিটেলস থেকে শুরু করি। সর্বপ্রথম 1970 সালে আমাদের একটা নির্বাচন হলো এবং 162টা আসনের মধ্যে অধিকাংশ আমাদের আওয়ামী লীগ যে দলটা ছিল তৎকালীন সময়ে, তৎকালীন 1971 সালে 70 সালের সময় তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করার একটা সাংবিধানিক অধিকার তারা পায়। সাংবিধানিক অধিকার মানে জনগণ যদি কাউকে নির্বাচিত করে, আমাদের একটা সংবিধান আছে, সংবিধান মানে বাংলাদেশ কিভাবে চলবে সেটার বই, এটার একটা সুন্দর বই আছে, লেখা আছে, এবং ওই বইয়ের বাইরে আমরা যেতে পারবো না। তো কেউ যদি ভোট পেয়ে জিতে থাকে তাহলে তাকে অধিকার দিতে হবে, এটা হলো একটা নিয়ম। তো তখন আমরা যখন সংবিধান অনুযায়ী অধিকারটা পাবো যে না আমাদেরকে ক্ষমতা দিয়ে দেন, আমরা তো জিতছি, ওরা বলল, সামরিক শাসক ইয়াহিয়া খান তখন বলল যে তোমাদেরকে আমি ক্ষমতা দিব না, এবং তোমাদের যে 2রা মার্চ তোমাদের যে অধিবেশনটা হওয়ার কথা ছিল সেই অধিবেশনটাও আর হবে না, অধিবেশনটা ক্যান্সেল করে দিল 1 মার্চ। 1 তারিখে এসে বলল অধিবেশনটা ক্যান্সেল। আমাদের তো মাথা টাথা গেছে গরম হয়েছে, মানে ক্ষমতা দিবেন না, আবার বললেন অধিবেশন হবে মার্চ মাসে, এখন আবার একদিন আগে বলতেছেন মার্চ মাসের অধিবেশন ক্যান্সেল। আমাদের তখন পুরা আইডিয়াটা আমরা তখন নিতে পারলাম, আমরা বলছি না এটা মানবো না। তুমি কি মানতা এটা? তুমি ওই জায়গায় থাকলে মানতা? তোমার রক্ত গরম হয়ে যেত না? যা আমার জিনিস, আমার ক্ষমতা আমাকে দিচ্ছেন না, আবার আমাকে অধিবেশনের জন্য ডাকলেন, যাচ্ছে ঠিক আছে আসো তোমাদের সাথে বসি, ওইটাও ক্যান্সেল করে দিলেন। তাহলে কি মানে আমাকে আপনি পাইছেনটা কি? এইরকম একটা সিচুয়েশনে আমরা তখন প্রতিবাদ করা শুরু করলাম। আমরা ক্ষোভে, বিশ্বাসহীনতায়, মানে একবার বলতেছে দিবে আবার বলতেছে দিবে না, আমরা বিশ্বাস হারাই ফেললাম, না তোমাদেরকে আমরা পাত্তা দিব না, তোমাদের কথা বিশ্বাস করবো না, তোমরা খারাপ লোক। ক্ষোভ জমতে লাগলো, প্রতিবাদ জমতে লাগলো, মন মেজাজ খারাপ হইতে লাগলো মানুষজনের। সো ওরা, ভুট্টো সাহেব এবং ইয়াহিয়া খান তৎকালীন সময়ের যে পাওয়ারফুল মানুষজন যারা ছিলেন তাদের এগেনস্টে আমরা আসলে কথা বলা শুরু করলাম। কারণ ভুট্টো এবং ইয়াহিয়া তারাই তো আসলে আওয়ামী লীগের এবং আমাদের বাংলাদেশের এগেনস্টে, ক্ষমতা হস্তান্তরের এগেনস্টে ষড়যন্ত্র করতেছিলেন, তাই না? তো এটা আস্তে 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 আমরা আমাদের জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে এটাকে মেনে নেওয়া যাবে না। সো 1 তারিখে, এই যে দেখো 1 মার্চ 1971 সালে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন এবং আমরা ওই দিনই সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিলাম। যেদিন বলছে যে দিব না তোমাদের অধিবেশন ক্যান্সেল, আমরা বলছি যে অধিবেশন ক্যান্সেল মানে দাঁড়ান আজকে থেকে আন্দোলন শুরু। রাস্তায় রাস্তায় ঘোষণা দিয়ে দিলাম যে সবাই মিলে আমরা পাকিস্তানের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। সেই প্রতিবাদে আমরা দেখেছি এই 1971 সালের যে মার্চ মাসের শুরু দিকে আমরা দেখেছি ছাত্ররা ভূমিকা পালন করেছে, আমরা দেখেছি শিক্ষক, পেশাজীবী মানে হচ্ছে বিভিন্ন পেশায় যারা আছে। আমার বাবা যেমন একটা প্রাইভেট কোম্পানিতে ছিলেন, আমি যেমন শিক্ষকতায় আছি, তোমাদের অনেকের বাবাই হয়তো তোমার মনে করো অফিসার পদে আছেন, পুলিশে আছেন, কারো বাবা হয়তো কোনো কোম্পানিতে চাকরি করছেন, কোনো গার্মেন্টসে চাকরি করছেন, ম্যানেজার আছেন, শ্রমিক আছেন, অনেক ধরনের পেশা আছে না বাংলাদেশে, তাই না? তো কেউ হয়তো তোমার হয়তো ইঞ্জিনিয়ার, ডাক্তারি পেশা থেকে কেউ এসেছে, সেরকম নানান পেশার মানুষজন তখন বলছে আমরা একত্রিত হয়ে অধিবেশন যে ক্যান্সেল করছে এটার বিরুদ্ধে আমি লড়তে চাই। 2রা মার্চ আমরা যেহেতু 1 তারিখে, একটু সিজন টাইমটা বুঝো, 1 তারিখে ওরা বলছে ক্যান্সেল, আমরা 1 তারিখ থেকেই হরতাল ডাকা, আন্দোলন ডাকা শুরু করছি। 2রা মার্চ এই তারিখে আমরা পরের দিন আমরা আরো আন্দোলন শুরু করলাম, আন্দোলন বেগবান করার চিন্তা করলাম। 2রা মার্চ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ ডাকলাম এবং একজন ব্যক্তি আছে আসম আব্দুর রব, এমসিকিউ এর জন্য এটা ডাগায় রাখো, এমসিকিউ এর জন্য, কার নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করলাম। 1 তারিখে যখন আমাদেরকে দেয় নাই, আমরা বলছি রাখ তোর পরাধীনতা আর চলবে না। 2 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসম আব্দুর রব, তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তৎকালীন সময়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের একটা নতুন পতাকা, ততক্ষণ পর্যন্ত আমাদের পতাকা ছিল না, আমরা একটা পতাকা প্রথমবারের মতো উত্তোলন করলাম। এটা আরেকটা এমসিকিউ।
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়েছে? এটা মুখস্থ করো না, গল্পের মতো করে আমি যেভাবে বলছি সেভাবে মনে রাখো। 1 তারিখে বলছে যে ক্যান্সেল, পরের দিন আমরা পতাকা উড়াইছি, তাহলে 2 তারিখ। কার নেতৃত্বে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুর রবের নেতৃত্বে আমরা প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলাম। ঠিক আছে, এই পতাকায় দেশের মানচিত্র খচিত ছিল, যা পরবর্তীতে মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণার প্রতীক হয়ে ওঠে। ঠিক আছে, সো এই পতাকায় দেশের মানচিত্র খচিত ছিল, যা পরবর্তীতে মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণার প্রতীক হয়ে ওঠে। তো আমাদের মানচিত্রে তখন, আমাদের পতাকায় তখন একটা মানচিত্র খচিত ছিল, এবং এটাকে মানুষজন তখন তাদের একটা প্রেরণা, মানে তিনি মনে করতেন না আমার তো একটা বাংলাদেশ, তাহলে আমি অর্জন করতে পারি, বাংলাদেশের মানচিত্র দেখে মনে হয়েছে এটা আমাদের ভূখণ্ড হইতে পারে। তখন মানুষজন নিজেদেরকে আস্তে আস্তে স্বাধীন বা স্বাধীনতার যে প্রাণটা, প্রয়োজনটা ছিল, সেটা অনুযায়ী চিন্তা করতে শুরু করে। সো 2 তারিখে পতাকা উত্তোলন করে ফেলছি। পতাকা উত্তোলন করার পরে এখন আমাদের কাজ হইতেছে এটাকে আরো বেগবান করা। তেসরা মার্চ পরের দিন আমরা চাইলাম আন্দোলনটা আরো বেগবান হোক। এই দিন থেকে 3 তারিখ থেকে আমরা বললাম, 2 তারিখে তো পতাকা উত্তোলন করে ফেলছি, 3 তারিখ থেকে আমরা বললাম এখন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন, সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে। অসহযোগ আন্দোলন মানে কি? অসহযোগ আন্দোলন মানে হচ্ছে, ধরো আজকে আমি অফিসে আসছি, অফিস আদালত খুলছে, তোমার বাবা হয়তো চাকরিতে গেছে, অফিস করতেছে। এই জায়গায় আমরা চিন্তা করি যে সর্বাত্মক অসহযোগ আন্দোলন মানে হচ্ছে আমরা কালকে থেকে আর কেউ অফিসে যাব না। অফিসে না গেলে টাকা পয়সা ফ্লো বন্ধ হয়ে যাবে, সারা বাংলাদেশের অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে। তো আমরা ডিসিশন দিলাম আমরা এখন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে যাব, কোনো ধরনের কোনো কার্যক্রম করবো না, কারো দায়বদ্ধতা নিব না, কারো দায়িত্ব পালন করবো না। সো 25শে মার্চ পর্যন্ত আমরা এটা চালু রাখতে চাইলাম যে আমরা আর ওদের কথা শুনবো না। সারা দেশে আমরা হরতাল পালন করলাম, আমরা বললাম যে আমরা তোমাদের কথা মানি না। আমরা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলাম। ছাত্র সংগ্রাম পরিষদ মানে হচ্ছে আমাদের দাবি দাওয়াগুলোকে তুলে দেওয়ার জন্য বা প্রকাশ করার জন্য আমরা এটাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য একটা পরিষদ গঠন করলাম, ফোরাম গঠন করলাম। পল্টন ময়দানে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন, যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। পল্টন ময়দানে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। তাহলে এখানে তোমাদেরকে জানতে হবে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার। ইশতেহার মানে হচ্ছে তোমার নির্বাচনী ইশতেহার, শুনছো না? নির্বাচনে জিতলে আমি কি কি করব, আমার পরিকল্পনা কি কি, বা আমরা জিনিসটাকে কিভাবে দেখি, চিন্তা করি কিভাবে। তো এইভাবে তারা তখন স্বাধীন বাংলাদেশটা দেখতে কেমন হতে পারে বা আমাদের পরিকল্পনাটা কি কি, এটা তখন আমরা প্রস্তাব করি। আমরা বলি এটা একটা স্বাধীনতার ইশতেহার। তো শাহজাহান সিরাজ এবং আব্দুর রব, এই দুইটা জায়গাতেই আমাদের আলোচনার একটা, আমাদের মনে রাখার একটা জায়গা আছে। এই দুইটা নামই কিন্তু আমাদের লাগবে। একজন হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করছে, আর একজন হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠ করছে। ঘটনা প্রবাহ দেখে ইয়াহিয়া খান ভীত হয়ে 6 মার্চ এক বেতার ভাষণে, তো আমরা যখন বলে দিছি যে অসহযোগ আন্দোলন, তোমাদের সাথে আমরা অফিস আদালতে যাব না, আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি যে যাব না, ওই সময় একটা বেতার ভাষণে বলেন 25শে মার্চ পুনরায় ওরা 6 তারিখে বেতারে একটা ভাষণ দেয়, ভাষণ দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা কাজ কারবার করো, তোমাদের জন্য আমরা আবার বসবো, আমরা 25 তারিখে বসবো, যাও। কিন্তু এই হারামির দল
বা এই মানে আমি কি বলতেছি, এটা হচ্ছে মানে তাদেরকে আমি আসলে যেটাই বলি সেটাই কম হয়ে যাবে। অনেক খারাপ মানুষ ছিল, অনেক খারাপ মানুষ ছিল, অনেক, মানে হায়নার সাথে আমরা তুলনা করি। এই হায়নার দল ওরা 25 তারিখে আহ্বান করলো, কিন্তু তলে তলে ওরা চিন্তা করলো যে ওদেরকে 25 তারিখের কথা বলি, বলে আপাতত দমায় রাখি এবং ওদেরকে অ্যাটাক করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করতে থাকি। মানে কত বড় খারাপ চিন্তা করো। ওরা আমাদেরকে বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে আবার বসবো, কিন্তু তলে তলে ওরা আমাদেরকে মারার পরিকল্পনা করতেছে যে এখন একটু দমায় রাখি যাতে আমি একটা প্রিপারেশন নিতে পারি। তো এই ঘোষণায় অনেকেই সন্তুষ্ট হয় নাই, বঙ্গবন্ধু থেকে শুরু করে তৎকালীন সময় আমাদের অনেক নেতারা ছিলেন, তারা সন্তুষ্ট হয় নাই। এবং আওয়ামী লীগ তখন 7ই মার্চ 6 তারিখে যদি যেহেতু ঘোষণা করছে, 7 তারিখে পরের দিনই বললো যে আচ্ছা আমরা একটা সমাবেশ ডাকবো। তখন বঙ্গবন্ধু একটা ভাষণ দিলেন, 7ই মার্চের ভাষণ, যেখানে তিনি বললেন যে আমাদের এরকম এরকম ঘটনা ঘটছে এবং আমাদের এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এটা দিয়ে আমাদের মানুষকে ডাকার চেষ্টা করলেন। ঠিক আছে, এবং তখন থেকে আমরা আরো কিছুটা শক্তি খুঁজে পেলাম এবং চিহ্নিত করলাম যে আমাদের আসলে স্বাধীনতা পেতে হবে। তো এই অংশ থেকে আমাদের এই 5টা প্রশ্ন আসতে পারে, এই পার্টটা থেকে তোমাদের এই ছোট প্রশ্নগুলো আসতে পারে। সবাই একটু দেখো কোন কোন প্রশ্নের উত্তরটা তুমি পারো এবং পারো না। আচ্ছা, সো আমরা এখানে 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের মাস্টার বুকেও এটা আছে। এই উত্তরগুলো তোমাদের জানা থাকতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু পরবর্তীতে প্যারা খেয়ে যাবা। মানে অনেক সময় দেখবা যে তোমাদের মাথা থেকে বের হয়ে গেছে। 1970 সালের নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? আওয়ামী লীগ। কে জাতীয় পরিষদের অধিবেশন একাধিকবার স্থগিত করেন? এটা হচ্ছে ইয়াহিয়া। তারপর কে ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দেন? এটাও ইয়াহিয়া। তারপর হচ্ছে কখন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়? এটা হচ্ছে 2রা মার্চ 1971। 1 তারিখে ওরা যখন বন্ধ করে তখন আমরা 2 তারিখে পতাকা বানাই এবং 3 তারিখ থেকে আমরা অসহযোগ আন্দোলন, 3রা মার্চ থেকে আমরা অসহযোগ আন্দোলন ডাক দিই। 3রা মার্চ কে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেন? এই যে একটু আগে আমার নাম পড়ছে, নামটা আমি ভুলে গেলাম, তোমাদের মনে রাখতে হবে। ওই যে স্টুডেন্ট, কি জানি নাম ছিল, এই শাহজাহান সিরাজ। দেখছো আমি ভুলে গেছি, সেটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এই শাহজাহান সিরাজ, ঠিক আছে। আচ্ছা, সো এই 5টা প্রশ্নের উত্তর আমরা নিজেরা প্র্যাকটিস করব, কারণ এগুলা কিন্তু আমাদের পরীক্ষায় হয় জ্ঞানমূলকে আসবে, নাহলে এমসিকিউতেও তোমরা এগুলো পেয়ে যেতে পারো। চলো পরবর্তী পার্ট আমরা শুরু করি। সো 6 তারিখ ঘটনার একটা টাইম লাইনটা তোমরা একটু বুঝো। কিন্তু 1 তারিখে বলছে ক্যান্সেল, 2 তারিখে আমরা পতাকা উড়াইছি, 3 তারিখে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিছি, 4-5 তারিখে চলতেছে এটা। ওরা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে 6 তারিখে বলছে আচ্ছা ঠিক আছে থামো। 6 তারিখ বলছে থামো, তোমাদের সাথে অধিবেশন দিলাম, যাও 25 তারিখে। আমরা তো এটা সন্তুষ্ট না, না একবার দিয়ে তুমি ক্যান্সেল করছো, তুমি আবার ক্যান্সেল করতে পারো, তুমি আবার ক্যান্সেল করতে পারো। এই জন্য আমরা 7 তারিখে সমাবেশ ডাকলাম। সবাই আসলো, বঙ্গবন্ধু ভাষণ দিল এবং বলল যে আমাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশের এরকম আমাদের এগেইনস্টে এই অন্যায়গুলো হচ্ছে, এগুলোর প্রতিরোধ করতে হবে। এটা আমরা এখনো আমাদের বইতে এভাবে আমরা পড়ছি। সেখানে আমাদের দেখা আছে এই ভাষণটার পরে তিনি ভাষণে কোর্ট কাচারি, সরকারি অফিস সবকিছু আরো বেশি বন্ধ করে রাখার কথা বললেন, ট্যাক্স খাজনা পরিশোধ না করার নির্দেশ দিলেন। মানে আমাদের যে অসহযোগ আন্দোলনটা এটা আরো প্রবল ভাবে করার চেষ্টা করা হলো, ঠিক আছে। সো খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। এটি ছিল একটি কার্যকর প্রশাসনিক ও অর্থনৈতিক অচলাবস্থার কৌশল, যা সরকারের উপর চাপ সৃষ্টি করে। আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছি যে আমাদের উপর বারবার তোমরা করতেছো, দাঁড়াও তোমাদের উপর আমরা চাপ সৃষ্টি করবো। এগুলোর পরে
আমরা আস্তে আস্তে মানে তিনি তো বলেন যে প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এগুলোর ফলে আমাদের আস্তে আস্তে মুক্তিযুদ্ধের কৌশলটা বা যে স্পিরিটটা এটাকে আমরা আরো শক্তিশালী করি। স্পিরিট কিন্তু আগে থেকেই ছিল, আমরা এটাকে আরো বেশি গুছিয়ে নিয়ে আসতে শুরু করি। সো এরপরে আমরা জাতীয় পরিষদ তো আমাদেরকে ওরা ডাকছে, আমরা তো তখন আসলে মানে আমাদের আসলে বোঝার মানে আমরা কেন জানি না এটাকে একটা একটা হিন্টস হিসেবে নিতে পারি নাই। মানে আমরা ওদেরকে আরো শর্ত দিলাম, মানে আমরা তো বাঙালি, আমাদের মনে তো প্যাচ নাই, আমরা তো এত মানে ওদেরকে অবিশ্বাস তো আমরা করি, কিন্তু ওরা যে এত নিচে নামবে এটা আমরা চিন্তাই করিনি। ঠিক আছে, ওরা আমাদেরকে বললো যে অধিবেশনে যোগদান করো, 6 তারিখে বলছে, 7 তারিখে সমাবেশ করলাম, কিন্তু আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তো শান্তিপ্রিয় মানুষ, আমাদের তো দরকার, দেশটা তো আমাদের, আমরা তো মারামারি করতে চাই না বা গ্যাঞ্জাম চাই না। তৎকালীন সময় আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা 25শে মার্চের অধিবেশনে যোগদান করব, কিন্তু আমাদের বিশ্বাস যেহেতু ভাঙছেন, কয়েকটা জিনিস একটু আমাকে আপনার দিতেই হবে। না, আমরা শর্ত দিলাম, কারণ আমরা তো বিশ্বাস করবো না, কেন আমার বিশ্বাস ভাঙছেন, আমি আবার কেন আপনার বিশ্বাস শুনবো। আমরা বললাম, এক, সামরিক আইন প্রত্যাহার করেন, যত আইন দিচ্ছেন রাস্তায় নামতে পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, বাদ, ওগুলো রাখতে পারবেন না। জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, যারা যারা আমরা জিতছি আমাদেরকে ক্ষমতা দিয়ে দেন, সমস্যা নাই, আপনার অধিবেশন আমি যাব। সেনাবাহিনী যে গণহত্যা করছে, আমাদেরকে যে মারার চেষ্টা করছে, অলরেডি আমাদেরকে যে মারছে এতদিন, এটার বিচার করতে হবে। 1969 থেকে মারতেছেন, 52 থেকে মারতেছেন, বিচার করতে হবে। সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেবেন, সেনাবাহিনী ওদের ব্যারাকে থাকবে, ব্যারাক হচ্ছে যেখানে সেনাবাহিনী থাকে, হ্যাঁ, সো ব্যারাকে যাবে। ওরা বলতেছে এটা রাস্তায় রাস্তায় নেমে ওদেরকে দিয়ে যে মানুষ মারাচ্ছেন, এটা করা যাবে না, ব্যারাকে নেন, ওদেরকে ব্যারাকে নেন, আমাদের কোনো সমস্যা নেই। এই 4টা দাবি আমরা করছি, এবং আমরা যদি দাবি আমাদের পূরণ না হয়, আমরা আপনাদের অধিবেশন মানি না, আমরা আমাদের দাবি দেওয়া অসহযোগ আন্দোলন চালায় যাব। বুঝছো, এটা কিন্তু 6 তারিখের পরে 7 তারিখের পরের ঘটনা। তো এগুলো যখন ওরা দিল, এখন ওরা কত বড় নীচ, ওরা আমাদের সাথে আলোচনার ভান করতে লাগলো। ওরা বললো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যে দাবি দেওয়াগুলো দিছো, আসো আলোচনা করি কতটুকু কমানো যায়, আলোচনা করি। আমরা ভাবছি ঠিক আছে আলোচনা করি, আমরা তো ভালো ভালো মন নিয়ে আছি, আলোচনা করতে হবে। তো আমরা যখন আলোচনা করব, ওরা আমাদের সাথে আলোচনার ভান করে এটা একটু ডিলে করতে থাকে। ওই যে তলে তলে ওরা প্ল্যান করতেছে মার বইদেরকে, কত বড় খারাপ। তো 15ই মার্চ আস্তে আস্তে ডিলে হইতে থাকে, ঠিক আছে। 15ই মার্চ ইয়াহিয়া খান ঢাকায় আসেন, 16ই মার্চ আলোচনা শুরু করেন, ওরা বলে যাচ্ছে ঠিক আছে আলোচনা করি, আসো আলোচনা। 22শে মার্চ ভুট্টো সাহেব আসে নাই, দেখছো, প্রথমে কিন্তু ইয়াহিয়া খান শুরু করছে, বা ওরা পাকিস্তান আলোচনা শুরু হয়েছে। 1 সপ্তাহ পরে, প্রায় 6-7 দিন পরে, 6 দিন পরে 22শে মার্চ ভুট্টো সাহেব আসছেন, যাচ্ছে ঠিক আছে আমাদের ভুট্টো সাহেব আসো। তিনি এসে আরো ডিলে করলো, 22 তারিখে এসে আলোচনা যোগদান করলেন। 25শে মার্চ যখন হয়ে গেছে, তখন ওরা ওদের আসল রূপ দেখানো শুরু করছে, যে আলোচনা ব্যর্থ, বাদ, ক্যান্সেল। তখন পাকিস্তানিদের একটা সেকেন্ড প্ল্যান ছিল, প্ল্যান বি। কি বলতো? গণহত্যা, মারো, সব বাঙালিকে মারো। সো আলোচনার ভঙ্গি করে, ভান করে ওরা আমাদেরকে ট্র্যাপে ফেললো, ঠিক আছে, এবং আমাদেরকে মারা শুরু করলো। এবং আমাদেরকে মারার আগে এই ভীতু নীচ এরা গোপনে ঢাকা ত্যাগ করলেন, পাছে ওদেরকে আমরা ধরে ফেলি, ধরে মাইক দেই, ওরা পালাই গেল, চলে গিয়ে নির্দেশ করলো যে মারো। সো এখান থেকে মূলত আমাদের মুক্তিযুদ্ধ, যুদ্ধ, প্রকৃত পক্ষে যুদ্ধটা শুরু হলো। তারা সার্চ লাইট শুরু করলো, অপারেশন সার্চ লাইট, এটার নাম কি, এটা থেকে সিকিউ আসবে, সিকিউ এর খতে এটা পাবা। অপারেশন সার্চ লাইট কি? অপারেশন সার্চ লাইট হচ্ছে ইয়াহিয়া এবং পশ্চিম পাকিস্তানি বাহিনী, তারা বাঙালিদের উপর 25শে মার্চ রাতে যে গণহত্যা কার্যক্রমটি চালায়, সেই গণহত্যা কার্যক্রমটির নাম অপারেশন সার্চ লাইট, ঠিক আছে। এটার সাথে অপারেশন ক্র্যাক প্ল্যাটুন, এটা গোলায় ফেলে অনেকে। ক্র্যাক প্ল্যাটুন হচ্ছে আরেকটা, মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা 10 নম্বর যে নৌ সেক্টরটা আছে, ওই সেক্টরে আমরা একটা যুদ্ধ করেছিলাম, গেরিলা যুদ্ধ করেছিলাম, ওটাকে আমরা বলে থাকি অপারেশন ক্র্যাক প্ল্যাটুন, ঠিক আছে। আরেকটা যুদ্ধের মানে ঘটনাকে কেন্দ্র করে। তো অপারেশন সার্চ লাইট এবং ক্র্যাক প্ল্যাটুন, এটা আমরা পড়বো, দুইটাকে মিলাই ফেলো না। এটা হচ্ছে অপারেশন সার্চ লাইট, যেটাতে আমাদের উপর নির্মম ভাবে নিরীহ বাঙালিদের উপর
মার্ডার করার যে ঘটনাটা চালু করা হয় এটাকে আমরা বলে থাকতেছি। এবং এটাকে আমরা বলি ইতিহাসের কালরাত্রি নামে। 25শে মার্চ কালরাত্রি কবে? ঠিক আছে, 25শে মার্চ। আচ্ছা, এবার এই অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে এটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি। দেখো তো পারো কিনা। ওকে, সো বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কোথায় প্রদান করা হয়? রেসকোর্স ময়দানে। ভাষণে জনগণকে কোন আন্দোলনে অংশ নিতে বলা হয়? অসহযোগ আন্দোলনে। ঘরে ঘরে দুর্গ করে তোলে আহ্বান কে জানান? বঙ্গবন্ধু জানান। ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনটা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জাতীয় পরিষদে যোগদানের জন্য কতটি শর্ত দেওয়া হয়? 4টি শর্ত দেওয়া হয়, তাই না? পারতেছি পারতেছি সবাই? সো আমরা এবার পার্ট 3-এ চলে যাব। পঁচিশে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ, 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞের পরে অপারেশন সার্চলাইট এবং পরিকল্পনা এবং প্রস্তুতি, এটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করবো। এটা 2বার লেখা হয়েছে, এটা আমরা একটু কেটে দেই। চলো আমরা এটা থেকে একটু পড়া শুরু করি। 1971 সালের 25শে মার্চ রাতের গণহত্যা সামরিক নাম ছিল অপারেশন সার্চলাইট। সামরিক নাম মানে হচ্ছে ওরা তো তখন মিলিটারিতে ছিল, ওরা দেখে নামকরণ করছে যে অপারেশন সার্চলাইট, বাঙালিদেরকে ক্লিয়ার করো, বাঙালিদেরকে মারো। ঠিক আছে, সো এটা ওরা পরিকল্পনা শুরু করছিল মেইনলি মার্চের শুরুতে। আমি তোমাদেরকে আগেই বলছি, মার্চের শুরু থেকে ওরা চাচ্ছিল তলে তলে গোপনে গোপনে একটা পরিকল্পনা করবে এবং আমাদেরকে মারবে। 3রা মার্চ চট্টগ্রাম বন্দরে আসে অস্ত্র ও রসদ দেখার চেষ্টা করো, প্রমাণ দেখো। আমি যেটা বলছি এটা প্রমাণ দেখো। 3 তারিখে মার্চ মাসে, মানে ওই যে 25শে মার্চের আগের ঘটনা আবার চলে গেছি। 3 তারিখে যেদিন আমরা মাত্র অসহযোগ আন্দোলনের ডাকটা দিছি, মানে ঘটছে অসহযোগ আন্দোলনটা হচ্ছে, স্বাধীনতার ইশতেহারটা পাঠ করছে কেবল শাহজাহান স্যার, হ্যাঁ, মানে তৎকালীন স্টুডেন্ট, তৎকালীন হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠকারী তিনি। তো তিনি যখন এটা করছে তখন দেখো চট্টগ্রাম বন্দরে অলরেডি অস্ত্র এবং রসদ মানে হচ্ছে গোলা বারুদ, এমভি সোয়াদ জাহাজ, একটা জাহাজে করে ওরা অলরেডি মাল সামানা আনা শুরু করে দিছে, বন্দুক টন্দুক। তার মানে কি ওরা প্ল্যান করছে? অবশ্যই প্ল্যান করছে। 15ই মার্চ থেকে 24শে মার্চ, ওই যে যখন ইয়াহিয়া আসতেছে, ভুট্টো আসতেছে, এক এক করে আসলো, এসে আলোচনার ভান করলো, এই সময় তারা ভান করে তারা সামরিক প্রস্তুতি নিতে ছিল, কখন কোন লাইন দিয়ে তারা গুলি করবে, কোন জায়গা দিয়ে ঢুকবে, কোন জায়গা দিয়ে মারবে। উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব প্রতিরোধ কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করা। যারা যারা প্রতিরোধ করতেছে সবগুলো ধরপাকড় কর, ধরে ধরে মার। ঢাকায় গণহত্যার নেতৃত্বে কে ছিলেন? মেজর জেনারেল রাও ফরমান আলী। আরেকটা এমসিকিউ পেয়ে গেলাম, মেজর জেনারেল রাও ফরমান আলী। মেজর জেনারেল রাও ফরমান আলী। মেজর জেনারেল রাও ফরমান আলীর এই নামটা কিন্তু মনে রাখতে হবে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। বাট আমাদের এই যে নেতৃত্ব, গণহত্যার নেতৃত্বে যার নামটা তোমাদের বারবার মনে রাখতে হবে, যে নিচু মানুষটার কথা তোমাদেরকে মনে রাখতে হবে, যে হায়নার কথা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মেজর জেনারেল রাও ফরমান আলী। ঢাকার বাইরে সেনা অভিযানের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। তো দুইটা ধরন আছে, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে ঢাকার বাইরে, এটাকেও তোমরা মনে রাখতে পারো। আরেকটা হায়নার নাম, সেটা হচ্ছে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। এটা দেখতে মানুষের মতো, বাট আসলে হায়না ছিল। ঠিক আছে, হায়না একটা প্রাণী না? হায়না দেখছো কুৎসিত হয় দেখতে, ওরকম হায়নাই ছিল এরা আসলে। আমাদের কাছে তো হায়না, কারণ আমাদের বাঙালিদেরকে, আমাদের মানুষদেরকে মারছে ওরা। সো এখানে আমাদের কিছু ছবি দেওয়া ছিল, ছবিটা আমাদের এখানে নাই, তোমাদের মাস্টার বুকে তোমরা তাদের ছবিগুলো পাবা। তো
তো মূল টার্গেট ছিল কি, ওদের যে অ্যাটাকটা ওরা করছে, ওদের কিছু মূল টার্গেট ছিল। ওরা চিন্তা করছে যে বাঙালিদেরকে তো মারবো, কোথায় কোথায় মারলে ওদের স্ট্রাকচারটা বাঙালিদেরকে আমরা ধ্বংস করতে পারি, কোথায় কোথায় মারলে। প্রথম টার্গেট করলো পিলখানা। পিলখানা, ইপিআর, রাজারবাগ পুলিশ লাইন, পুলিশ লাইনের এলাকাটাতে তারা মারা শুরু করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়, অফকোর্স, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করছে তোমরা, আমরা। টেলিভিশন এবং রেডিও কেন্দ্র, স্টেট ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করলো এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি, শহরের যে যোগাযোগ ব্যবস্থাগুলো ছিল, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ওরা ভাঙচুর শুরু করলো, মারামারি শুরু করলো। সো ওরা তৎকালীন সময় আমাদের বহুত মানুষজনকে ওরা মারধর করা শুরু করলো। 25শে মার্চ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। রাত 11:30 25শে মার্চ সেনাবাহিনী শহরে অভিযান শুরু করে। প্রথম গুলিবর্ষণ হয় কোথায়? প্রথম গুলিবর্ষণ হয় ফার্ম গেটের মিছিলে। ঢাকা ফার্ম গেট গেছো? ওই যে ফার্ম গেট, এই যে কৃতি শিক্ষার্থীতে যারা আসছিলা, ওটা 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 কিন্তু ফার্ম গেটের কাছেই। ওটা হচ্ছে খামারবাড়ি, খামারবাড়ি থেকে ফার্ম গেট 1 মিনিট 2 মিনিট লাগে। তো ওই ফার্ম গেটে প্রথম গুলি করছে এবং রাতেই আক্রমণ হয় ইকবাল হল, জহুরুল হল হক বর্তমানে যেটা আছে, জগন্নাথ হল, লিয়াকত হল, ঢাকা হল, রোকেয়া হল। বিশ্ববিদ্যালয়ে নিহত হয় 10 জন শিক্ষক এবং 300 জন ছাত্রছাত্রীকে মানে নির্বিচারে মারা শুরু করে। জহুরুল হক সংলগ্ন রেলওয়ে বস্তিতে আগুন দিয়ে দেয়, বাঙালিদেরকে মারার জন্য রেলওয়ে বস্তিতে আগুন দেয় এবং মারা শুরু করে। এবং ওই রাতে ঢাকায় আনুমানিক 7 থেকে 8 হাজার মানুষকে মেরে ফেলা হয়। 7 থেকে 8 হাজার এক রাতে। হায়না না ওরা? হায়না না? হায়না না হলে কি মানুষ? আমি তো একটা মানুষকে আমার আঘাত করতেই আমার কেমন লাগে, একটু রক্ত বের হইলেই তো আমার মনে হয় যে আমি একটা মানুষকে আঘাত করে রক্ত বের করলাম, সেখানে ওরা গুলি করছে, মেরে ফেলছে। সো ওরা তো হায় নাই, অবভিয়াসলি হায় না, মানুষ ওরা তো পারতো না। মানে আমাকে যদি উপর থেকে কেউ বলে মারতে হয়, আমি কেন মারবো? আমার নিজের মনুষ্যত্ব আছে না? এটা আমার ফিলোসফি। সো আমার মনে হয় এটা একটা ব্যাপার। ঢাকার বাইরের পরিস্থিতি কেমন ছিল? রাজশাহী, খুলনা, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন সেনানিবাস ও ইপিআর ঘাঁটিতে অভিযান চালায় পাকিস্তানি সেনারা। বাঙালি পুলিশ, ইপিআর ও আনসার সদস্যদের হত্যার মাধ্যমে সামরিক দখল নিশ্চিত করা হয়। সো আস্তে আস্তে ওরা আমাদের বিভিন্ন জায়গায় ওরা দখল করা শুরু করে। হ্যাঁ, ওদের টার্গেটই ছিল যে বিভিন্ন এলাকা ভিত্তিক দখল কার্যক্রম চালাবে, যাতে করে বাংলার ক্ষমতাটা, কন্ট্রোলটা পুরোপুরি ওদের হাতে চলে আসে এবং ওরা যেন কোনো মানে অসহযোগ আন্দোলন করতেছস তোরা, দ্বারা মজা দেখাইতেছি, এরকম একটা ব্যাপার। আমাদের অসহযোগ আন্দোলনকে ওরা আটকানোর জন্য কাপুরুষের মতো গোপনে গোপনে পরিকল্পনা করে আমাদেরকে মারার চেষ্টা করে না, মারেই তো। হাজার হাজার মানুষকে মারছে, এক রাতে 7-8 হাজার মানুষ মারছে, তাই না? সো এটা তো অবশ্যই খুবই খুবই মানে ঘৃণ্য অপরাধ, ঘৃণা করার মতো অপরাধ। 26শে মার্চের প্রথম প্রহর, 25শে মার্চ 11:30টায় মারামারি শুরু হয়েছে। 26 তারিখ, কিছুক্ষণ পর রাত 12টা পার হয়ে 26 তারিখ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার শুরু করছে তোমার হচ্ছে জিয়াউর রহমান। তো জিয়াউর রহমান তখন স্বাধীনতার ঘোষণা দেন প্রথমবারের মতো। স্বাধীনতার ঘোষক তোমরা যখন লিখবে তখন জিয়াউর রহমানের নাম লিখবে, ঠিক আছে? এবং পরবর্তীতে তিনি বঙ্গবন্ধুর পক্ষে আরেকবার ঘোষণা দেন। সো 2বার ঘোষণা কিন্তু এখানে চলছে। আমরা এবার দেখি এই 5টা প্রশ্ন আমরা পারি কিনা এই পার্ট থেকে। পার্ট 3 থেকে এই প্রশ্নগুলো তোমরা পারো কিনা একটু দেখো। 25শে মার্চ রাতে পাকিস্তানের সামরিক অভিযানের নাম কি ছিল? কি ছিল? অপারেশন সার্চলাইট। প্রথম হামলা কোথায় চালানো হয়? ফার্মগেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অধ্যাপক প্রথম শহীদ হন? এটা নাম লেখা নাই এখানে, যদিও আমরা এখানে নাম পাইছি। এখানে কিন্তু কোনো নাম নাই। সো এটা তোমাদের বইতে আছে কিনা তোমরা একটু দেখবা, দেখে উত্তরটা দেওয়ার চেষ্টা করবা, অথবা আমি যদি মিস করে থাকি তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো। কিন্তু আমরা দেখছি যে 10 জন এবং 100 জন, এটার একটা হিসাব ছিল, এটা তোমরা লিখবা। 25শে মার্চ রাত ইতিহাসে কি নামে পরিচিত? এটা হচ্ছে কালরাত্রি। পাকিস্তান সেনারা কেন বুদ্ধিজীবীদের লক্ষ্যবস্তু বানায়? এই বুদ্ধিজীবীদের লক্ষ্যবস্তু বানানোর কারণ হচ্ছে বুদ্ধিজীবীদেরকে মারলে একটা দেশে যারা কিনা বুদ্ধিজীবী,
ওরাই সব থেকে ইন্টেলেকচুয়াল, সব থেকে পাওয়ারফুল মানুষ হয়ে থাকে, মানে ইন্টেলেকচুয়াল বুদ্ধি সবকিছু তাদের বেশি। তো ওদেরকে মারলেই মূলত বাঙালিকে পঙ্গু করে দেওয়া যাবে। ঠিক আছে, তো এবার আমরা পড়বো পার্ট 4। এবার একটা আমাকে একটা পোলে বলো তো, পার্ট 3 পর্যন্ত ক্লিয়ার? লিমন ভাইয়া ইজ হিয়ার, বিজিএস হবে ক্লিয়ার, লিমন ভাইয়া ইজ হিয়ার, বাংলা হবে ক্লিয়ার। একটু পোল দিচ্ছি, একটু পোলে আমাকে জানাও তো ক্লিয়ার হলো কিনা, টপিকটা বুঝতে পারছি কিনা সবাই। যারা একেবারেই বুঝো না তারা নো দিবা, বাট আমার মনে হয় এরকম হওয়ার কথা না। আমি খুবই সহজ করে গল্পের মতো করে বোঝানোর চেষ্টা করতেছি, আমি একটু দেখতে চাই তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, সো পোলে আমাকে 92% দিয়েছো তোমরা। ওকে, সো আমরা একটু যাই পরের পার্টটা, একটু আমরা দেখবো, যেহেতু সবাই বুঝছো। যারা বুঝো নাই তাদের কাজ হচ্ছে খুব কম, আমি দেখছি 2-3 জন আছে যারা বলতেছে যে ভাই একটা সমস্যা হচ্ছে। তাদেরকে আমি বলবো যে এটা পুনরায় তোমরা একটু পিছনে টেনে, তোমরা ক্লাসটা রেকর্ডেড ক্লাসটা যখন পাবা তখন তোমরা পিছনে টেনে একবার রিভিশন করতে পারো। 95% তোমরা বুঝছো, সো সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আমরা 3টা পার্ট বুঝে ফেলছি, এবার আমরা পরের পার্টে যাবো। স্বাধীনতার ঘোষণা, অপারেশন সার্চলাইট ও নেতৃত্ব শূন্যতা। আস্তে আস্তে আমাদের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী যখন আমাদেরকে অ্যাটাক করে, ওই অ্যাটাকের প্রেক্ষিতে আমরা, গণহত্যার প্রেক্ষিতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাতে গ্রেফতার করে পাকিস্তানি নিয়ে যাওয়া হয় এবং দেশ জুড়ে সৃষ্টি হয় নেতৃত্ব শূন্য বিভ্রান্তিকর পরিস্থিতি। মানে বঙ্গবন্ধুকে যখন নিয়ে গেছে, আমরা অন্য নেতারা যারা ছিল তারা অনেক বেশি চিন্তিত ছিল যে দেশে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে আমরা এটা সামলাবে। তো এই জায়গায় আমরা এটাকে সামলানোর চেষ্টা করতে পারি। এই সংকটময় পরিস্থিতিতে তৎকালীন মেজর জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাটে, ইম্পর্টেন্ট, চট্টগ্রামের কালুরঘাটে, কোথায়? চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্রে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। ঠিক আছে, তো এই যে ছবিটাও এখানে দেওয়া আছে, স্বাধীনতার প্রথম ঘোষণা দেন আমাদের এখানকার মেজর জিয়াউর রহমান। তবে পরবর্তীতে আমরা দেখি
27 মার্চ একদিন পরে তিনি বাংলা বঙ্গবন্ধুর পক্ষে তিনি আবারও একবার এই ঘোষণাগুলো দেন এবং জনগণের মধ্যে তিনি কিছু দিক নির্দেশনা এবং আত্মবিশ্বাস যোগান যে আমাদেরকে মেরেছে কিন্তু আমরা পিছিয়ে থাকার মানুষ নই এবং আমরা এটাকে আটকানোর চেষ্টা করব। প্রথম দিকে যুদ্ধ বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে পড়লো, দ্রুত তা জনযুদ্ধের রূপ নেয়। সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, সরকারি বাহিনীতে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, আনসারের অনেকেই, এখানে দুই রকমের বাহিনী মানুষ ছিল, একটা জিনিস একটু মনে রাখতে হবে, একটা হচ্ছে সামরিক, একটা হচ্ছে আধা সামরিক। ঠিক আছে, আমরা আমাদেরও অনেক অনেক মানুষ ছিল যারা বাংলার পক্ষে যুদ্ধ করতে চায়, তারাও এখানে অংশগ্রহণ করেছেন। যারা কিনা পারে না, সাধারণ মানুষ, যারা আমরা যুদ্ধ করতে পারতাম না, যারা কিনা সাধারণ জনগণ, যারা হয়তো বন্দুক চালাইতে পারে না, তারাও কিন্তু এই সশস্ত্র প্রতিরোধে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে যে না আমি যুদ্ধ করতে চাই, আমি আমার দেশটাকে রক্ষা করতে চাই। 9 মাসের এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর আমাদের 9 মাস ধরে যুদ্ধ হয় এবং আমরা পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করার একটি প্রত্যয় তৈরি করতে বা হতে দেখি। তো আমাদের এই পর্যন্তই ছিল পার্ট 4, যেখানে আমাদের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার মূল কারণ, এগুলো নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে যাই। সার্চলাইট কবে চালানো হয়? 25 তারিখ। গ্রেফতার করা কোথায় নেওয়া হয়? ঢাকা থেকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়। প্রথম স্বাধীনতা ঘোষণা কোথা থেকে দেওয়া হয়? চট্টগ্রামের কালুরঘাটে। 27 মার্চ কার পক্ষে দেয়? বঙ্গবন্ধুর পক্ষে। 16 ডিসেম্বর কি ঘটে? বিজয় ঘটে, স্বাধীন হই আমরা আর কি। সো এগুলা আমাদের মোর অর লেস ইয়াতে ছিল, পার্ট 4 পর্যন্ত ছিল। সো এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আমাদের কতগুলো এমসিকিউ আছে, আমরা একটু এমসিকিউ গুলো দেখার চেষ্টা করব। 10-11টা এমসিকিউ আছে, আমরা একটু এমসিকিউ গুলো দেখার চেষ্টা করি। সো প্রথম প্রশ্ন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই উক্তিতে প্রকাশ পেয়েছে সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, বাঙালির মুক্তি, বাংলার স্বাধীনতার ডাক। সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, বাঙালির মুক্তি, বাংলার স্বাধীনতার ডাক। সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, বাঙালির মুক্তি, বাংলার স্বাধীনতার ডাক, তিনটাই এখানে ইম্পর্টেন্ট মনে হইলো। আমরা কিন্তু এখানে গণহত্যার তদন্ত এটাতে দেখতে পাই নাই। এই লাইনটার সাথে একদম যদি তোমরা মিল রাখা, একটু বোঝার চেষ্টা করতে হবে। লাইনটাই বলছে এবারের সঙ্গে মুক্তির সংগ্রাম, যে মুক্তির সাথে আমরা বাঙালির মুক্তি এবং বাংলার স্বাধীনতার ডাক, এই দুইটাকেই দেখতে পাই। এটা ছিল হচ্ছে আমাদের ইয়াতে শর্তে, 4টি শর্ত ছিল না, ওই 4টি শর্তের মধ্যে ছিল এটা। বুঝতে পারলাম? আচ্ছা, অপারেশন সার্চলাইট সংগঠিত হয়েছিল কোন তারিখে? অপারেশন সার্চলাইট সংগঠিত হয়েছিল কোন তারিখে? দেখি পড়লে, কিছু বাচ্চা আসো তোমরা পড়লে তারপরে ভুল করবা, আমি চাই না তোমরা পড়লে ভুল করো। এটা জন্য কি পড় লাগে? আমার মনে হয় না এটার জন্য পড় লাগে, তারপরে তোমাদেরকে দেই। এটা খুবই ইজি, যশোর বোর্ডের প্রশ্ন। সো তোমরা একটু আমাকে বলো। দিয়েছি, ও আর নাম্বার দিতে হবে, সরি 2 নাম্বার দিয়ে দিয়েছি। পোলটা যাচ্ছে, উত্তর দাও। পারতেছো উত্তর? ইয়েস।
চলো 2 নাম্বারটায় চলে যাই, পরেরটা বলো। অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব কাকে দেওয়া হয়? ইয়াহিয়া খান, টিক্কা খান, রাও ফরমান আলী। আরেকটা পোল দিয়ে দিচ্ছি, নিউ কুইজে 2 নাম্বার 3 নাম্বার কুইজটা পাঠিয়ে দিচ্ছি, সবাই ভোট দিবে, কেউ ভুল করবে না। এটা দিয়েছি, পোল দিয়ে দিয়েছি, পোল যাচ্ছে। তিনের উত্তর কি হবে? অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব কাকে দেওয়া হয়? ভুল হলো কেন? অনেকে ভুল হয়েছে। এটা উত্তর হচ্ছে রাও ফরমান আলী। রাও ফরমান আলীকে দেওয়া হয়। এটা ভুল হলো কেন? মনোযোগ দাও, মনোযোগ দাও, পড়াশোনায় মনোযোগ দাও। এখন থেকে যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু পরে একদম আরো ভুল হয়ে যাবে। রাও ফরমান আলী, মাত্র পড়াইলাম। পরেরটা, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি? ঢাকা সম্প্রচার কেন্দ্র, চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র, আকাশবাণী সম্প্রচার কেন্দ্র, কালুরঘাট সম্প্রচার কেন্দ্র। চট্টগ্রামের একটা নাম ছিল সরি, এটার নাম ছিল কালুরঘাট সম্প্রচার কেন্দ্র, ঠিক আছে? চট্টগ্রামের কালুরঘাট, ঠিক আছে? আচ্ছা, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? বলো। কি হবে? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন আহমেদ, না? তাজউদ্দিন আহমেদ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, পরেরটা, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? দেখছো কতবার আসছে এটা? ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, তোমাদের জিএসসি পরীক্ষায় আসছে। এর উত্তর বলো। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীটা আসে, অর্থমন্ত্রীটা বেশি দেয়। আহা, অ্যান্সারটা দেখাই ফেলছি। অর্থমন্ত্রী মনসুর আলী, এম মনসুর আলী। অর্থমন্ত্রী এম মনসুর আলী ছিল, এটা মনে রাখতে হবে। পরেরটাই গেলাম, 7 নাম্বার। মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়, অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়, গণতন্ত্রের বিকাশ ঘটে। এটা আমরা জানি, মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালিত হয়, তাই না? এটা হবে। ওকে, পরেরটা, মুজিবনগর সরকার গঠিত হয় কত সালে? কখন? 1971 সালের 10ই এপ্রিল, 1971 সালের 12ই এপ্রিল, 1971 সালের 15ই এপ্রিল, 1971 সালের 17ই এপ্রিল। কতবার আসছে মনে রাখতে হবে। মুজিবনগর সরকার গঠন হয় একটা দিনে, শপথ নেয় কিন্তু তার পরে। সে দুইটা ডেট আবার মিলাই ফেলো না। তো আমাদেরকে প্রথমে বলো গঠন হয় কত তারিখ, এটা একটু বলো আমাকে। পোল দিচ্ছি, 8 নাম্বার পোল, বলো। আমরা কিন্তু গঠনটা জানতে চাইছি।
সো এবার আমরা উত্তরটা দিতে পারতেছি। এটার উত্তর হচ্ছে মুজিবনগর সরকার গঠিত হচ্ছে 10 এপ্রিল আর শপথ গ্রহণ করে 17 এপ্রিল। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই দুইটা ডেট 100% মনে রাখতে হবে, 10 এপ্রিল এবং 17 এপ্রিল, দুটো আলাদা, ঠিক আছে? মুজিবনগর সরকার 10 এপ্রিল এবং 17 এপ্রিল গঠন করা হয়, সেটা হচ্ছে 10 এপ্রিল। 1971 সালের একটি বিখ্যাত রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন। এই নামের প্রতিচ্ছবি হচ্ছে তাজউদ্দিন আহমেদ, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এটা ভুল আছে, ঠিক আছে? আচ্ছা 10 নাম্বার দেখি, কে মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন? অধ্যাপক ইউসুফ আলী, অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক আলী হায়দার, অধ্যাপক মোতাহের হোসেন। আমি কিন্তু জানি, এটার উত্তর আমি জানি। শপথ বাক্য পাঠ করান কে? 17 এপ্রিল যে শপথ বাক্য পাঠ করানো হয়েছে, এটা কে পাঠ করাইছে? দিও, দাও উত্তর দাও, কি হবে এটার উত্তর? শপথ বাক্য পাঠ করায় কে? পোল ছাড়া পাগল হয়ে যায় পোলাপান। যদিও তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্তেছি না, কমেন্ট নাই তোমাদের, সো পোল দেওয়া যায়, দিয়ে দিয়েছি। উত্তর দিচ্ছে সবাই, আমি দেখতেছি। সঠিক উত্তর হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। হ্যাঁ, অধ্যাপক ইউসুফ আলী হবে। লাস্ট এমসিকিউ, জনাব মিজান কাদেরিয়া বাহিনীর একজন সাহসী যোদ্ধা ছিলেন। এটা আমাদের পরবর্তী, এখন পড়ি নাই আমরা কাদেরিয়া বাহিনীটা, এগুলো আমরা পড়ি নাই। সো কোন বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন? ইনি হচ্ছে আঞ্চলিক বাহিনী ছিলেন, কাদেরিয়া বাহিনী। এটা আমরা পরে পড়বো, আগামী ক্লাসে যখন পড়বো তখন, এটা আগে চলে আসছে এমসিকিউটা। সো এটাই ছিল আমাদের মোরলেস আজকের ক্লাসে। তোমার যত এমসিকিউ গুলো আমরা দেখেছি বা যতগুলো কার্যক্রম ছিল, সো তোমাদের জন্য আমরা আরেকবার একটু কি রিভিশন দিব। টাইমলাইনটা একটা এখানে লিখে নিতে পারো, এখান থেকে একটু টাইমলাইনটা একটা পৃষ্ঠানে লিখে নিতে পারো। 1 তারিখে বললো ক্যান্সেল, এভাবে 1 তারিখ লিখলে হবে না, 1 মার্চ লিখতে হবে। এক মার্চ স্থগিত, অধিবেশন স্থগিত করলো। 2রা মার্চ ওদিকে আরেকটা ঘটনা ঘটছে, আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে ওদিনই। 2রা মার্চ আমরা পতাকা উত্তোলন করলাম, ঠিক আছে? পতাকা উত্তোলন করলাম কার নেতৃত্বে? আসম রব, আব্দুর রব। 3রা মার্চ আমরা আন্দোলন শুরু করলাম, অসহযোগ। ইশতেহার পাঠ করলাম কার নেতৃত্বে? শাহজাহান। পরে 6 তারিখে ওরা বলল, বৈঠক দিল আবার, লিখতেছ? 7ই মার্চ আমরা শর্ত দিলাম, কয়টা? 4টা। এই 3 তারিখে আরেকটা ঘটনা ঘটছিল, মনে আছে? ওরা অস্ত্র আনছিল, ওরা অস্ত্র আনছিল আমাদেরকে মারার জন্য, মনে আছে? 7ই মার্চ আমরা শর্ত দিলাম। 15ই মার্চ ঢাকা আসলো ইয়াহিয়া, এরপর 25 পর্যন্ত চললো, তারপর আমাদেরকে অ্যাটাক করলো, মনে থাকবে এটা? সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে আজকের পুরো ক্লাসটা থাকার জন্য। আমি কিন্তু পুরো ক্লাসটা চেষ্টা করেছি বিজিএস এর এই চ্যাপ্টারের শুরু থেকে এই পর্যন্ত একটা ঘটনার মতো করে লিখতে। তো যারা যারা বুঝছো, কমেন্ট যেহেতু নাই, আমি বললে আমার সাথে তোমরা তোমাদের বাসা থেকেই বলতে পারো, লিমন ভাইয়া ইজ হিয়ার,
বিজিএস হবে ক্লিয়ার, বাংলা এন্ড বিজিএস হবে ক্লিয়ার, ঠিক আছে? তো তোমাদের বাংলা এবং বিজিএস এর দায়িত্ব নিলাম ইনশাআল্লাহ। আমাকে এবং তাসকিয়া আপুকে তোমরা পাবা ক্লাসে। তোমাদের দায়িত্ব হচ্ছে মন দিয়ে একটু পড়াশোনাটা করা। এই যে এখন আমি পড়াইলাম না, তোমাদের কাজ হচ্ছে পরবর্তী যে দিন আসবে ওই দিনে এই রিডিং গুলো, বই থেকে তোমরা একটু রিডিং গুলো এখন একবার পড়বা। আর আমি যে সালগুলো দাগিয়ে দিলাম ওই সালগুলো নিজেদের মতো করে একটু লিখবা। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।